আমার ভাই আরিফ আমার শাড়ির আঁচল ধরে টানল, তারপর আমার হাতে একটি আংটি পরিয়ে দিয়ে বলল, শাবনাম, আজ থেকে তুমি আমার বোন নও, তুমি আমার স্ত্রী। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। শরৎকাল, আকাশে সাদা মেঘের ভেলা। বাংলাদেশের চট্টগ্রামের একটি পাহাড়ি গ্রাম। আমাদের বাড়ি একটা টিলার উপর, নিচে ছোট্ট একটা জলাশয়। দূরে কর্ণফুলী নদী, নদীর বুকে নৌকার সারি। বাড়ির চারপাশে কাঁঠাল গাছ, সুপারি গাছ আর বাঁশঝাড়। আকাশে বাজপাখি ঘুরছে। আমাদের বাড়ির পেছনে একটা ছোট্ট মসজিদ, সেখান থেকে আজানের শব্দ ভেসে আসছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমার ভাই আরিফ আর আমি বহুদিন ধরে একসাথে থাকি। আমার বয়স ২০, আরিফের বয়স ২৩। আমাদের বাবা-মা দুজনেই মারা গেছেন এক সড়ক দুর্ঘটনায়, আমরা তখন খুব ছোট ছিলাম। আমাদের দাদা-দাদি মানুষ করেছেন, তারাও চলে গেছেন কিছুদিন আগে। আরিফ পাহাড়ি এলাকায় গাইড হিসেবে কাজ করে, আমি বাড়িতে বসে কাঁথা সেলাই করি। সেদিন সন্ধ্যাবেলা আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ আরিফ এলো এবং আমার হাত ধরে বাইরে টেনে নিয়ে গেল। তার চোখে আমি দেখলাম এক অদ্ভুত চাহনি, যা একজন ভাইয়ের চোখে থাকা উচিত নয়। আমার হাতে আংটি দেখে আমি আঁতকে উঠলাম। এটা কি করছো তুমি, আরিফ? তুমি কি পাগল হয়ে গেছ? আমার কণ্ঠ কাঁপছিল। আরিফের চোখে এক অদ্ভুত আলো জ্বলছিল, যেন সে আমাকে চিনতেই পারছে না। শাবনাম, তুমি কিছুই বুঝতে পারছ না। আমাদের সময় নেই, আমাদের এখনই পালাতে হবে। আরিফ যেন অন্য কোনো মানুষ হয়ে গেছে। তার কথা শুনে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। কেন? কোথায় যাব আমরা? কি হয়েছে বলো তো? আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সেই মুহূর্তে আরিফের চোখে জল এসে গেল। শাবনাম, আমি তোমাকে সবকিছু বলবো। কিন্তু আমাদের এখন সময় নেই। ওরা আসছে। গি কারা আসছে? আমি চিৎকার করে উঠলাম। আকাশে একটা অদ্ভুত শব্দ হল। আমি উপরে তাকিয়ে দেখলাম ৩টি কালো হেলিকপ্টার আমাদের বাড়ির দিকে আসছে। আমার বুকের ভেতরটা থরথর করে কাঁপতে লাগল। এটা কি কোনো সিনেমার দৃশ্য? না, এটা বাস্তব জীবন, আমার জীবন। শাবনাম, এই আংটিটা যে কোনো মূল্যে হারিও না। এটাতে একটা চিপ আছে, যেটা পুরো বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমার বন্ধু নাবিল এটা আমাকে দিয়ে গেছে কাল রাতে, তারপর থেকে ওরা তার পেছনে লেগেছে। আজ সকালে নাবিলের লাশ পাওয়া গেছে কর্ণফুলী নদীর পাড়ে। আমি হতবাক হয়ে আরিফের দিকে তাকালাম। ওদিকে হেলিকপ্টারগুলো ক্রমশ কাছে আসছিল। আমি এই আংটিটা কেন পরালাম? আমরা ভাইবোন, এসব কি বললে তুমি? ওরা আমাদের খুঁজছে। আমাদের পালাতে হবে। এই আংটিতে এমন তথ্য আছে যা একটি গোটা দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে। আর আমাদের বাঁচতে হলে আমাদের পরিচয় পাল্টাতে হবে। আমরা ভাইবোন হিসেবে সহজেই চিহ্নিত হয়ে যাব। আমরা এখন থেকে স্বামী-স্ত্রী, শাবনাম আহমেদ আর আরিফ তালুকদার। আমাদের নতুন জীবন শুরু হচ্ছে আজ থেকে। আমি কিছু বলার আগেই আরিফ আমার হাত ধরে টানল। আমরা বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে পাহাড়ের দিকে দৌড়াতে লাগলাম। পাহাড়ের পেছনে আরিফের একটা পুরনো জিপ গাড়ি ছিল, যেটা দিয়ে সে পর্যটকদের ঘুরিয়ে নিয়ে বেড়ায়। আমরা গাড়িতে উঠে পড়লাম। আরিফ গাড়ি স্টার্ট দিতেই হেলিকপ্টার থেকে আলো আমাদের দিকে ফেলা হলো। আমার হার্টবিট বেড়ে গেল, কানে ভীষণ শব্দ হচ্ছিল। নিজেকে বাঁচাতে হলে আমাদের একসাথে থাকতেই হবে, শাবনাম। আমি জানি এটা অদ্ভুত, কিন্তু আমি তোমার ভাই হিসেবেই থাকব, শুধু বাইরের লোকদের কাছে আমরা স্বামী-স্ত্রী। আমি এই আংটি নিয়ে রিসার্চ করেছি। এটা একটা কোয়ান্টাম টেকনোলজি, এর সাহায্যে একটি দেশের সমস্ত মিলিটারি কমিউনিকেশন কন্ট্রোল করা যায়। গাড়ি তীব্র গতিতে ছুটে চলেছিল। আরিফ পাহাড়ি রাস্তার সব শর্টকাট চিনত, সে গাড়ি চালাচ্ছিল এমনভাবে যেন তার জীবনের সব অভিজ্ঞতা সে ব্যবহার করছে। হেলিকপ্টারগুলো এখনও আমাদের পেছন ধাওয়া করছিল। শাবনাম, আংটিটা দেখো। এর ভেতরে একটা ছোট্ট বাটন আছে, চাপ দাও। আমার হাতে পরা আংটির ভেতরে একটা ছোট্ট বাটন ছিল। আমি আঙ্গুল দিয়ে চেপে ধরলাম। হঠাৎ আংটি থেকে একটা হলুদ আলো বের হলো এবং সামনের আকাশে একটা হোলোগ্রাম তৈরি হল। সেটি একটা ম্যাপ, বাংলাদেশের একটা অংশের ম্যাপ। এটা কি? আমি আতঙ্কিত গলা জিজ্ঞেস করলাম। এটা প্রজেক্ট ফিনিক্সের ম্যাপ। এটা একটা সিক্রেট মিলিটারি বেস, যেখানে তারা নতুন ধরনের অস্ত্র তৈরি করছে।
এই প্রজেক্টের মাধ্যমে তারা বাংলাদেশকে পরিণত করতে চাইছে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশে। কিন্তু এই প্রজেক্টের পেছনে অন্য কোনো দেশের হাত আছে কি? আমি বিস্ময়ে আরিফের দিকে তাকিয়ে রইলাম। তুমি এসব জানলে কিভাবে? নাবিল আমার বন্ধু, সে সেনাবাহিনীতে কাজ করে। সে একজন কম্পিউটার সায়েন্টিস্ট ছিল। সে এই প্রজেক্টে কাজ করছিল, কিন্তু যখন সে জানতে পারল এর পেছনে জড়িত কিছু অফিসার বিদেশি শক্তির কাছে দেশটাকে বিক্রি করে দিতে চাইছে, তখন সে আমার সাথে যোগাযোগ করল। সে ভালো করে জানত তার জীবন বিপন্ন আকাশে অন্ধকার নেমে আসছিল। আমরা পাহাড়ি এলাকা থেকে বেরিয়ে বড় রাস্তায় পৌঁছে গেছিলাম। হেলিকপ্টারগুলো এখনও আমাদের অনুসরণ করছিল, কিন্তু এখন আমরা শহরের দিকে ছুটছিলাম, যেখানে অনেক গাড়ি আর লোকজন ছিল। তুমি নাবিলকে কি সাহায্য করেছিলে? আমি জিজ্ঞেস করলাম। আমি তাকে একটা আস্তানা দিয়েছিলাম, আমাদের পাহাড়ি এলাকায়, একটা পুরনো গুহায়। সে সেখানে লুকিয়েছিল, কিন্তু কেউ তাকে খুঁজে বের করেছে। আমি জানি না কিভাবে, কিন্তু তারা তাকে মেরে ফেলেছে। সে মারা যাওয়ার আগে আমাকে এই আংটিটা দিয়ে গেছে। বলেছে আমি যেন ঢাকায় সাইফার নামে একজন লোকের সাথে যোগাযোগ করি। সাইফার আসলে কে আমি জানি না। আমরা ছুটে চলছিলাম। আমার মন ভয়ে আর উত্তেজনায় ভরে গেছিল। আমার পুরো জীবন উল্টে গেছে। কয়েক ঘন্টা আগেও আমি ছিলাম শাবনাম, একজন সাধারণ মেয়ে। আর এখন আমি একটা দেশের ভবিষ্যৎ বহন করছি আমার হাতে। আমার ভাই আরিফ হঠাৎ করে পরিণত হয়েছে একজন রহস্যময় ব্যক্তিতে। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। ঢাকা। আমাদের এই রাতেই ঢাকা পৌঁছাতে হবে। আমার কাছে দুটো ফেক আইডি কার্ড আছে, নাবিল আমাকে দিয়েছিল। তাতে আমরা স্বামী স্ত্রী, আরিফ তালুকদার আর শাবনাম তালুকদার। সাইফারকে খুঁজে বের করতে হবে। গাড়ি ছুটে চলেছিল। হেলিকপ্টারগুলো আমাদের দৃষ্টি থেকে হারিয়ে গেছিল, কিন্তু আমি জানতাম আমরা এখনও নিরাপদ নই। আরিফ, তুমি আমাকে বলো, এই আংটিতে আসলে কি আছে? এটা একটা কোয়ান্টাম কি, শাবনাম। এটা দিয়ে বাংলাদেশের সমস্ত মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার কন্ট্রোল করা যায়। যদি এটা ভুল হাতে পড়ে, তাহলে বাংলাদেশের সব মিলিটারি সিস্টেম, সব মিসাইল, সব রাডার সিস্টেম, সব কমিউনিকেশন নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। একটা বিদেশি শক্তি চাইছে এই আংটি, যাতে তারা বাংলাদেশকে কন্ট্রোল করতে পারে। আমার মনে প্রশ্ন আসছিল একটার পর একটা। আমাদের দেশের কেউ কি তাদের সাহায্য করছে? হ্যাঁ, দেশের ভেতরেই কিছু বিশ্বাসঘাতক আছে যারা দেশকে বিক্রি করে দিতে চাইছে। তাদের নেতা হল জেনারেল জিয়াউল হক, যিনি মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান। নাবিল আমাকে বলেছে জেনারেল জিয়াউল হক সেকেন্ড ক্রিয়েটর নামে একটা সিক্রেট গ্রুপ তৈরি করেছেন। তারা চাইছে বাংলাদেশে একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করতে এবং তারপর দেশটাকে একটা বিদেশি শক্তির হাতে তুলে দিতে। আমরা ঢাকার দিকে ছুটে চলছিলাম। রাত গভীর হচ্ছিল। আমার চোখে ঘুম আসছিল, কিন্তু আমার মন ছিল বিক্ষুব্ধ। আমি ভাবছিলাম, কেন আমার জীবনে এই বিপদ নেমে এলো? একজন সাধারণ মেয়ে আমি, যে শুধু কাঁথা সেলাই করে, তার হাতে কেন একটা দেশের ভবিষ্যৎ? আরিফ গাড়ি চালিয়ে যাচ্ছিল। সে যেন নতুন একজন মানুষ হয়ে গেছে, তার চোখে এক নতুন দৃঢ়তা। আমি ভাবছিলাম, এই আরিফ কি সেই আরিফ যার সাথে আমি সারা জীবন কাটিয়েছি? নাকি সে সব সময় এই রহস্য লুকিয়ে রেখেছিল? আরিফ, তুমি কি সত্যিই শুধু একজন পাহাড়ি গাইড? নাকি তুমি অন্য কিছু? আরিফ একটু হাসল। আমি সত্যিই একজন পাহাড়ি গাইড, শাবনাম। কিন্তু এর পাশাপাশি আমি একজন সাংবাদিকও। আমি একটা অনলাইন নিউজ পোর্টালের জন্য লিখি, ট্রুথ আনকাভার্ড নামে। আমি সরকারের বিভিন্ন দুর্নীতি, বিশেষ করে মিলিটারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে লিখি। তাই আমি নাবিলের সাথে যোগাযোগে ছিলাম বহুদিন ধরে। সে আমাকে তথ্য দিত, আমি সেই তথ্য প্রকাশ করতাম। তবে আমি কখনো তার নাম প্রকাশ করিনি। আমাকে কেন আগে বলনি? তোমাকে রক্ষা করার জন্য। যত কম জানবে তত নিরাপদ থাকবে। কিন্তু এখন সব বদলে গেছে। আমরা এখন একসাথে এই বিপদের মধ্যে আছি। আমি বাইরের দিকে তাকালাম। রাতের আকাশে তারা জ্বলজ্বল করছিল। আমরা ঢাকার দিকে যাচ্ছিলাম, এক নতুন জীবনের দিকে, এক অজানা ভবিষ্যতের দিকে। শাবনাম, শোনো, আরিফ বলল, আমরা ঢাকায় পৌঁছানোর পর আমাদের অতি সতর্ক থাকতে হবে। কারো সাথে আমাদের আসল পরিচয় শেয়ার করা যাবে না। আমরা স্বামী স্ত্রী, এইটাই আমাদের পরিচয়। আমরা ঢাকায় ঘুরতে এসেছি, এটাই আমাদের কভার স্টোরি। আমরা থাকব একটা ছোট হোটেলে, গ্রিন ভিউ নামে। নাবিল আমাকে বলেছিল সেখানে একজন ম্যানেজার আছে যাকে সে বিশ্বাস করে।
আমি ভয় পাচ্ছি, আরিফ ও আমিও, শাবনাম। কিন্তু আমাদের এই মিশন সম্পন্ন করতেই হবে। আমাদের দেশকে বাঁচাতে হবে গু। গাড়ি ছুটে চলছিল রাতের আধারে। আমার মন ভরেছিল আশঙ্কায় আর উত্তেজনায়। আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি, কিন্তু আমি জানি আমরা আর আগের মতো থাকব না। ঢাকা শহরে আমরা পৌঁছালাম ভোরবেলা। রাস্তায় অল্প অল্প লোকজন, শহর এখনো ঘুম থেকে জাগেনি। আরিফ গাড়ি চালিয়ে নিয়ে গেল মিরপুর এলাকায়, একটা ছোট্ট গলির ভেতরে, যেখানে দাঁড়িয়েছিল গ্রিন ভিউ হোটেল। হোটেলে ঢুকতেই আমরা দেখলাম রিসেপশনে একজন বয়স্ক লোক বসে আছে। তার মাথায় পাতলা চুল, চোখে চশমা। আরিফ তার দিকে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম, আমরা একটা রুম চাই, আরিফ বলল। ওয়ালাইকুম আসসালাম, স্যার। সিঙ্গেল নাকি ডাবল? লোকটি জিজ্ঞেস করল। ডাবল। আমরা স্বামী স্ত্রী গো। লোকটি আমাদের দিকে একবার তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। আপনাদের আইডি কার্ড দেখাতে হবে, স্যার। আরিফ পকেট থেকে দুটো আইডি কার্ড বের করল। লোকটি সেগুলো দেখে হালকা চমকে উঠল, তারপর আমাদের দিকে তাকাল। আপনারা নাবিলের বন্ধু? সে ফিসফিস করে জিজ্ঞেস করল। আরিফ মাথা নাড়ল। হ্যাঁ, আমি আরিফ, এ আমার স্ত্রী শাবনাম ঘ। লোকটি উঠে দাঁড়াল। আমি কামাল, এই হোটেলের ম্যানেজার। নাবিল আমার ভাগ্নে ছিল। সে সে আর নেই, তাই না? আরিফ মাথা নাড়ল। দুঃখিত। কামাল আমাদের ইশারা করল তার পেছনে আসতে। আমরা হোটেলের সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, তৃতীয় তলায়। সে একটা ঘরের দরজা খুলে দিল। আপনারা এখানে থাকুন। কেউ জানবে না আপনারা এখানে আছেন। আমি আপনাদের খাবার পাঠিয়ে দেব। আর আপনারা সাইফারকে খুঁজছেন, তাই না? আরিফ অবাক হয়ে তাকাল। তুমি জানো সাইফারকে? কামাল হাসল। সাইফার আমাদের নেটওয়ার্কের প্রধান। নাবিল তার হাতের নিচে কাজ করত। সাইফার একজন সাবেক মিলিটারি অফিসার, যিনি এখন গোপনে কাজ করেন দেশের স্বার্থে। তিনি জানেন জেনারেল জিয়াউলের ষড়যন্ত্রের কথা গু। তুমি আমাদের তার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবে? আরিফ জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি তাকে খবর দেব। তিনি নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করবেন। আপাতত আপনারা বিশ্রাম নিন গু। কামাল চলে গেল। ঘরে শুধু আমি আর আরিফ। ঘরটা ছোট, একটা ডাবল বেড, একটা ড্রেসিং টেবিল, একটা বাথরুম। জানালা দিয়ে ঢাকার ব্যস্ত রাস্তা দেখা যাচ্ছিল। এখন কি করব আমরা? আমি জিজ্ঞেস করলাম। অপেক্ষা করব, আরিফ জবাব দিল। আমরা অনেক দীর্ঘ যাত্রা করেছি। একটু বিশ্রাম নাও। আমি বাথরুমে গেলাম, মুখ ধুলাম। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখলাম আমার চোখে ক্লান্তি। আমার হাতে তখনও সেই আংটি। এত ছোট্ট একটা জিনিস, কিন্তু কত বড় বিপদ নিয়ে এসেছে আমাদের জীবনে। বাথরুম থেকে বেরিয়ে আসলাম। আরিফ জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখছিল। কিছু সন্দেহজনক দেখছ? আমি জিজ্ঞেস করলাম। না, এখন পর্যন্ত সব স্বাভাবিক মনে হচ্ছে। তবে আমরা সতর্ক থাকব গো। আমি ডাবল বেডের একপাশে বসে পড়লাম। আরিফ আরেক পাশে বসল। আমাদের মাঝে একটা দূরত্ব, অদৃশ্য একটা দেয়াল। আমার মনে হল এক রাতে সব কিছু বদলে গেছে। 3 ঘন্টা পরে দরজায় নক হল। আরিফ উঠে গিয়ে দরজা খুলল। কামাল ছিল, হাতে একটা ফুড ক্যারিয়ার। আপনাদের জন্য খাবার। আর সাইফারের খবর পেয়েছি। তিনি আপনাদের দেখা করতে চান। কিন্তু এখানে নয়, অন্য জায়গা। কোথায়? আরিফ জিজ্ঞেস করল। ধানমন্ডি লেকের পাশে, লেক ভিউ রেস্টুরেন্টে। বিকেল 4টায়। এটা একটা পাবলিক জায়গা, তাই আপনারা নিরাপদ থাকবেন। ভিডের মধ্যে কেউ আপনাদের টার্গেট করতে পারবে না গি। আরিফ মাথা নাড়ল। ঠিক আছে, আমরা যাব। কামাল চলে গেলে আমরা খাবার খেলাম। পরোটা, ডাল, ডিম ভাজি। খুব সাধারণ খাবার, কিন্তু আমাদের জন্য অমিত। আমরা কি সাইফারকে বিশ্বাস করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। আমরা কাউকেই বিশ্বাস করতে পারি না, শাবনাম। আমরা শুধু সতর্ক থাকব। আংটিটা তোমার কাছে আছে তো? আমি হাত তুলে দেখালাম। আংটিটা আমার আঙুলে ছিল। আমি এটা কখনোই খুলব না গি। বিকেল 4টার দিকে আমরা বের হলাম হোটেল থেকে। একটা রিকশা নিয়ে ধানমন্ডির দিকে রওনা দিলাম। আরিফ চারদিকে তাকাচ্ছিল, সতর্ক দৃষ্টি। ধানমন্ডি লেক। ঢাকার বুকে এক টুকরো শান্তি। চারপাশে গাছ, পাখি, সবুজ।
জলে নৌকা ভাসছে। লোকজন হাঁটাহাঁটি করছে। আমরা লেক ভিউ রেস্টুরেন্টে ঢুকলাম। ভেতরে অনেক ভিড় ছিল, সব টেবিলে লোকজন বসে আছে, কেউ খাচ্ছে, কেউ গল্প করছে। আমরা একটা খালি টেবিলে বসলাম। আরিফ ওয়েটারকে 2 কাপ চা অর্ডার দিল। সাইফার কাকে চিনব আমরা? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। সে আমাদের চিনবে, আরিফ জবাব দিল। 5 মিনিট পর একজন বয়স্ক ভদ্রলোক আমাদের টেবিলের কাছে এলেন। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, দাড়ি পাকা, চোখে কালো চশমা। আমি কি বসতে পারি? তিনি জিজ্ঞেস করলেন। আরিফ মাথা নাড়ল। ভদ্রলোক বসলেন। আমার নাম আব্দুল্লাহ। কিন্তু আপনারা আমাকে সাইফার নামে চেনেন গু? আরিফ ভদ্রলোকের দিকে তাকাল। নাবিল আমাকে বলেছিল আপনার সঙ্গে যোগাযোগ করতে গু। হ্যাঁ, নাবিল আমার শ্রেষ্ঠ এজেন্টদের একজন ছিল। তার মৃত্যুতে আমরা একজন ভালো দেশপ্রেমিককে হারালাম। আপনাদের কাছে আংটিটা আছে, তাই না? আমি আমার হাত টেবিলের উপর রাখলাম, আংটিটা দেখতে পাচ্ছিল। সাইফার হাসলেন। ভালো। আমরা এই আংটিটা খুব সাবধানে রাখতে হবে। এটা আমাদের দেশের ভবিষ্যৎকে। আপনি আমাদের সব কথা বিশ্বাস করছেন? আমি জিজ্ঞেস করলাম। আমি নাবিলকে বিশ্বাস করি। আর নাবিল আপনাদের বিশ্বাস করত, সাইফার উত্তর দিলেন। আমরা খুব কম সময়ে অনেক বড় একটা অপারেশন চালাতে যাচ্ছি। জেনারেল জিয়াউল হক আগামীকাল রাতে একটি অভ্যুত্থানের পরিকল্পনা করেছেন। আমাদের সেটা ঠেকাতে হবে গু। অভ্যুত্থান? আরিফ চমকে উঠল। হ্যাঁ। জেনারেল জিয়াউল এবং তার দল সেকেন্ড ক্রিয়েটর চাইছে বাংলাদেশের সরকারকে উৎখাত করে নিজেদের ক্ষমতায় বসাতে। তারপর তারা চীনের সাহায্যে একটি সামরিক শাসন প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ হবে চীনের একটি দখলকৃত দেশ, যেখান থেকে তারা ভারতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে গি। আমরা স্তব্ধ হয়ে গেলাম। এত বড় ষড়যন্ত্র! আমরা কি করতে পারি? আরিফ জিজ্ঞেস করল। আপনাদের হাতে আংটিটা আছে। এটা একটা কোয়ান্টাম কি, যেটা দিয়ে সারা দেশের মিলিটারি কমিউনিকেশন কন্ট্রোল করা যায়। আপনাদের এই আংটিটা নিয়ে আমাদের সিক্রেট বেসে যেতে হবে, যেখানে আমরা এটা ব্যবহার করে জেনারেল জিয়াউলের প্ল্যান বানচাল করব গো। সিক্রেট বেস কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সোনারগাঁওয়ে একটা পুরনো বাড়িতে। আমরা সেখানে যাব রাত 10টায়। আপনারা রেডি? আমরা মাথা নাড়ালাম। অতঃপর সাইফার উঠে পড়লেন। আমি আপনাদের হোটেলের সামনে পিক আপ করব। তৈরি থাকবেন। আর হ্যাঁ, একটা কথা, তিনি আরিফের কানে ফিসফিস করলেন, আপনার স্ত্রীকে বলবেন যেন আংটিটা খুব সাবধানে রাখে। আমাদের শত্রুরা সব জায়গায় আছে গু। সাইফার চলে গেলেন। আমরা চা শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলাম। তুমি কি সাইফারকে বিশ্বাস করো? আমি আরিফকে জিজ্ঞেস করলাম। আমি নিশ্চিত নই, আরিফ বলল। কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় নেই। নাবিল তাকে বিশ্বাস করত, তাই আমরাও করব গো। আমরা রিকশা নিয়ে হোটেলে ফিরে গেলাম। হোটেলে ফিরে আমরা দেখলাম রিসেপশনে কামাল নেই, অন্য একজন লোক বসে আছে। আমরা উপরে আমাদের রুমে উঠে গেলাম। রুমে ঢুকতেই আমি টের পেলাম কিছু একটা ঠিক নেই। আমাদের জিনিসপত্র অন্যরকম সাজানো ছিল, যেন কেউ এসেছিল। আরিফও বুঝতে পারল। সে ইশারা করল চুপ থাকতে। সে বাথরুমটা চেক করল, আলমারিগুলো দেখল। তারপর আমার কাছে এসে ফিসফিস করল, কেউ আমাদের রুমে ঢুকেছিল, সবকিছু সার্চ করেছে। আমরা এখানে নিরাপদ নই। আমরা কি করব? আমরা এখনই হোটেল ছেড়ে চলে যাব। রাত 10টা পর্যন্ত অপেক্ষা করব না। আমরা সোনারগাঁওয়ে নিজেরাই চলে যাব। আমরা দ্রুত আমাদের জিনিসপত্র নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমরা সোজা হোটেলের পেছনের দরজা দিয়ে বের হয়ে গেলাম, যাতে কেউ আমাদের না দেখে। হোটেলের পেছনে একটা গলি ছিল। আমরা সেই গলি ধরে হাঁটতে লাগলাম। রাস্তায় লোকজন কম ছিল, সন্ধ্যা ঘনিয়ে আসছিল। আমরা কিভাবে সোনারগাঁও যাব? আমি জিজ্ঞেস করলাম। বাস ধরব। আমাদের কাছে যথেষ্ট টাকা আছে গি। আমরা বাস স্ট্যান্ডে গেলাম। একটা সোনারগাঁওয়ের বাস পেয়ে গেলাম। আমরা বাসে উঠে গেলাম। বাস ঢাকা শহর ছেড়ে সোনারগাঁওয়ের দিকে যাচ্ছিল। বাইরে অন্ধকার ঘনিয়ে আসছিল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, আকাশে তারা জ্বলজ্বল করছিল। আমাদের সাবধানে থাকতে হবে, আরিফ ফিসফিস করে বলল। সাইফার যদি আমাদের হোটেলে খুঁজতে আসে, আর না পায়, তাহলে সে বুঝতে পারবে আমরা নিজেরাই সোনারগাঁও চলে এসেছি। তুমি কি মনে করো সাইফার আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে? আমি কারোকেই বিশ্বাস করি না, শাবনাম।
এই পরিস্থিতিতে আমরা শুধু নিজেদের উপর নির্ভর করতে পারি। বাস সোনারগাঁওয়ের দিকে এগিয়ে চলছিল। আমি ভাবছিলাম আমাদের জীবন কতটা বদলে গেছে। কয়েকদিন আগেও আমরা ছিলাম চট্টগ্রামের পাহাড়ি গ্রামে, সাধারণ জীবন। আর এখন আমরা একটা দেশের ভবিষ্যৎ নিয়ে খেলছি। সোনারগাঁও, বাংলাদেশের প্রাচীন রাজধানী। ইতিহাসের স্মৃতি বহন করে চলা এই জায়গা। প্রাচীন প্রাসাদ, ভগ্ন মন্দির, পুরনো বাড়িঘর। বাস থেকে নেমে আমরা একটা রিকশা নিলাম। আরিফ রিকশাওয়ালাকে জিজ্ঞেস করল, পাথের বাড়ি জানেন? পুরনো সোনারগাঁওয়ে গি? রিকশাওয়ালা মাথা নাড়ল। জানি স্যার। কিন্তু এত রাতে সেখানে যাবেন? ওটা তো পুরনো বাড়ি, কেউ থাকে না সেখানে গি। আমরা একটু দেখতে চাই, আরিফ বলল। আমরা ট্যুরিস্ট। রিকশা চলতে শুরু করল। আধ ঘন্টা পরে আমরা পৌঁছালাম একটা পুরনো এলাকায়। চারপাশে পুরনো বাড়ি, সরু গলি। আমরা রিকশা থেকে নামলাম। পাথের বাড়ি ওই দিকে স্যার। একটু সামনে গিয়ে বাঁদিকে, রিকশাওয়ালা বলল। আরিফ তাকে টাকা দিয়ে বিদায় করল। আমরা হাঁটতে লাগলাম। অন্ধকার গলি, মাঝে মাঝে একটা দুটো বাতি জ্বলছিল। শেষে আমরা পৌঁছালাম একটা পুরনো বাড়ির সামনে। পুরনো লাল ইটের বাড়ি, পাথরের কারুকার্য করা দরজা জানালা। একটা ধাতব প্লেটে লেখা ছিল, পাথের বাড়ি 1795। এটাই সাইফারের সিক্রেট বেস? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। মনে হয় তাই। আমরা ভেতরে যাব। তবে সতর্ক থাকো গো। আমরা দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজাটা খোলা ছিল। আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে অন্ধকার, তবে দূরে একটা আলো জ্বলছিল। আমরা সেই আলোর দিকে এগোলাম। আমরা একটা বড় কক্ষে প্রবেশ করলাম। সেখানে অনেকগুলো কম্পিউটার, মনিটর, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি সাজানো ছিল। কিন্তু কেউ ছিল না। এটাই সিক্রেট বেস। কিন্তু কোথায় সাইফার? আরিফ জিজ্ঞেস করল। হঠাৎ আমাদের পেছন থেকে একটা শব্দ হল। আমরা ঘুরে দেখলাম, এক শক্তিশালী টর্চের আলো আমাদের চোখে পড়ল। আমি কিছু দেখতে পারছিলাম না। স্বাগতম, আরিফ এবং শাবনাম, একটা গভীর কণ্ঠস্বর ভেসে এলো। আমি জানতাম তোমরা আসবে গু। টর্চের আলো সরে গেল। আমি দেখতে পেলাম সামনে দাঁড়িয়ে আছেন সাইফার। তিনি এবার পাঞ্জাবির বদলে একটা কালো ট্রাউজার আর কালো শার্ট পরেছেন। আপনি এখানে কিভাবে? আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি জানতাম তোমরা হোটেল ছেড়ে পালাবে। তোমাদের রুমে লোক পাঠিয়েছিলাম তোমাদের টেস্ট করার জন্য। আমি চাইছিলাম দেখতে তোমরা কতটা সতর্ক। আমি খুশি যে তোমরা সতর্ক আছো। আমি আরিফের দিকে তাকালাম। আরিফ বিচলিত দেখাচ্ছিল, কিন্তু সে সাইফারের দিকে এগিয়ে গেল। আংটিটা দেখাবেন? সাইফার জিজ্ঞেস করলেন। আমি আমার হাত তুলে ধরলাম। সাইফার আংটির দিকে তাকিয়ে হাসলেন। এতদিন পর? এটাই সেই কোয়ান্টাম কি, যেটা দিয়ে আমরা এই দেশের ভাগ্য বদলাতে পারি। এটা দিয়ে আমরা কি করব? আরিফ জিজ্ঞেস করল। আমরা এটা দিয়ে জেনারেল জিয়াউলের অভ্যুত্থান ঠেকাব। আমার সিক্রেট একটা টিম আছে যারা আমাদের সাহায্য করবে। আমরা দেশের 1 নম্বর হ্যাকার ফারহানকে ডেকেছি। সে এই আংটির কোয়ান্টাম কি ব্যবহার করে সমস্ত মিলিটারি কমিউনিকেশন হ্যাক করবে। আমরা জেনারেল জিয়াউলকে বন্দী করব, তার দলের সবাইকে গ্রেফতার করব। আমরা সাইফারের কথা শুনছিলাম। তবে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন কিছু একটা ঠিক নেই। সাইফারের চোখে যে আগ্রহ দেখছিলাম, সেটা দেশপ্রেমের নয়, অন্য কিছুর। আংটিটা আমাকে দেখতে দেবে? সাইফার আমার দিকে হাত বাড়ালেন। আমি দ্বিধায় পড়লাম। আরিফ আমার দিকে তাকালো, তারপর সাইফারের দিকে। আমি মনে করি আংটিটা শাবনামের কাছেই থাকা ভালো, আরিফ বলল। নাবিল এটা ওর হাতে পরিয়েছে, তাই এটা ওর কাছেই থাকুক। সাইফারের মুখের ভাব বদলে গেল। তার চোখে একটা কঠিন দৃষ্টি ফুটে উঠল। আংটিটা আমার দরকার, আরিফ। আমি এই আংটি দিয়ে ফারহানকে হ্যাকিং করতে হবে। না হলে অভ্যুত্থান ঠেকানো যাবে না। আপনি একটু সময় দিন, আরিফ বলল। আমরা আলোচনা করি। আরিফ আমাকে টেনে একটু দূরে নিয়ে গেল। আমার সাইফারকে বিশ্বাস হচ্ছে না, সে ফিসফিস করে বলল। তার চোখে একটা লোভের দৃষ্টি দেখছি। আমার মনে হয় সে নিজের স্বার্থে আংটিটা ব্যবহার করতে চায়। আমারও তাই মনে হচ্ছে, আমি বললাম। কিন্তু আমরা এখন কি করব? আমরা এখান থেকে বেরিয়ে যাব। আংটিটা আমাদের কাছেই থাকবে, আমরা নিজেরাই ওটা ব্যবহার করে দেশকে বাঁচাব। আমরা আবার সাইফারের কাছে ফিরে গেলাম।
সাইফার অপেক্ষা করছিলেন। কি সিদ্ধান্ত নিলে? সাইফার জিজ্ঞেস করলেন। আমরা ঠিক করেছি আংটিটা আমাদের কাছেই থাকবে, আরিফ দিড।